আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর যে সেমিস্টার 1-এর প্রথম যে নাটকটা আছে অর্থাৎ ম্যাকবেথ, সেই ম্যাকবেথ সম্পর্কে আমরা কিন্তু পড়ব। প্রথমে আমরা এটার একটা গল্পের আকারে আজকে আমরা গল্প বলবো, তাই না? গল্পের আকারে দেখবে নাটকটাকে প্রথমে আমরা কিন্তু মানে পড়বো, ঠিক আছে? তারপরে কিন্তু এটা আমরা লাইন বাই লাইন এই নাটকটা কিন্তু আমরা কমপ্লিট করবো। গল্পের আকারে করে থাকলে কি হবে, আমরা গোটা যে নাটকের যে প্লট, কি কাহিনী, কি নিয়ে লেখা, ঠিক আছে, সব আমরা কিন্তু এই গল্পের আকারে পড়লে এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। ম্যাকবেথ হচ্ছে তোমার একটা অতি পরিচিত একটা নাটক ওয়ার্ল্ড ওয়াইড, তাই তো? এই যে ম্যাকবেথ এর মানে গোটা প্রথমে এটা নাম ছিল দ্য ট্র্যাজেডি, মানে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, তাই না? প্রথমে এর নাম কি ছিল? দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। এই যে নাটকটা, এই নাটকটা যার পরে নাম হয় ম্যাকবেথ। এবং মনে করা হয় যে এই নাটকটা তোমরা গুগল সার্চ করলেও দেখতে পাবে যে এটা মনে করা হয় যে কত সালে, 1606 থেকে 1607 সালের মধ্যে কিন্তু এই নাটকটা প্রথম রচনা করেছিলেন। এবং প্রথম এই যে নাটকটি, এবং এই আগস্ট সেপ্টেম্বর মাসেই, অর্থাৎ কিং, যার নাম ছিল কিং জেমস ওয়ান, অর্থাৎ কিং রাজা দ্বিতীয় রাজা জেমস প্রথম এর যে রাজসভায় প্রথম এটা কিন্তু এই নাটকটা প্রথম এটা মানে ডিসপ্লে হয়েছিল, ঠিক আছে? এবং তারপরে এটা তোমার 1611 সালে প্রথম কোথায় এটা পাবলিকলি প্লে, অর্থাৎ এই নাটকটা পাবলিকলি প্লে হয় কোথায়? গ্লোব থিয়েটার, কোথায়? লন্ডনে গ্লোব থিয়েটারে কিন্তু 1911 সালে এই নাটকটা প্রথম পাবলিকলি পারফর্ম হয়, ঠিক আছে? এবং 1622 সালে এর পাবলিকেশন ইয়ার। পরে এই নাটকটার যেটা নাম হয়, এটা ছেড়ে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ থেকে এটাকে আমরা চলে আসি ম্যাকবেথে, তাই তো? তাহলে এতগুলো ইনফরমেশন কিন্তু আমরা এই নাটকটা শুরু করার আগে পেলাম। যে কি পেলাম? যে নাটকটার প্রথমে কি নাম ছিল? দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, ঠিক আছে? প্রথম এই নাটকটা মনে করা হয় যে 1607 থেকে 1607 দিকে রচনা করা হয়, এবং প্রথম এটা কিং জেমস ওয়ানের যে রাজসভায় সেটা এখানে এই নাটকটা কি হয়, প্রথম প্রদর্শন করা হয়। তারপর পাবলিকলি এই নাটকটা প্রথম গ্লোব থিয়েটার লন্ডনের, সেখানে কিন্তু 1611 খ্রিস্টাব্দে এই নাটকটা মানে মঞ্চস্থ হয়। তারপর 1622 খ্রিস্টাব্দে কিন্তু এটা বই, যেটা আমরা পড়ি যেমন পাবলিকেশন, এই ম্যাকবেথ আকারটা প্রথম পাবলিশ হয় 1612 সালে, ঠিক আছে? দেখো, তদানীন্তন যে ইউরোপীয় সমাজ ব্যবস্থায় সেখানে অ্যাকচুয়ালি এই যে নাটক, যে লিটারেচার, এইগুলো কিন্তু কি একটা সমাজের একটা আয়না। এই নাটকটা তখন কি হতো, এই নাটকের মাধ্যমে লোককে বোঝাতে চাইতো যে কিভাবে একটা মানে ক্ষমতা যদি একদম লোভ যদি মাথায় চেপে যায় তাহলে তার পরিণাম কি হতে পারে, ঠিক আছে? এই সমস্ত নাটক, গান, এই সমস্ত মাধ্যমে কিন্তু কি করা যায়, যে সবাইকে কিন্তু ইজিলি, সবাইকে ভালোভাবে কিন্তু এই যে বলতে চাইছেন আমাদের, সেটা কিন্তু ব্যাখ্যা করা যায়। সুতরাং আমরা দেখবো নাটকটা। এবার এটা আমরা আজ মুছে দিই। তারপর দেখো, প্রথমে আমরা নাটক পড়তে গেলে কি করতে হবে, আমরা এর ক্যারেক্টার গুলো আমরা আগে দেখে নেবো, যে ম্যাকবেথের ক্যারেক্টার গুলো কি কি রয়েছে। দেখো, ম্যাকবেথের ক্যারেক্টারের মধ্যে প্রথমেই তো ম্যাকবেথ থাকলো, ঠিক আছে? তোমার কে থাকলো? প্রথমেই থাকবে ম্যাকবেথ। তারপরে কে থাকবে? ম্যাকবেথের ওয়াইফ, যার নাম হচ্ছে লেডি ম্যাকবেথ। তার কোনো নাম দেওয়া নাই, লেডি ম্যাকবেথ, ঠিক আছে? এটা একটা প্লট। তারপরে কে আছে?
তারপরে রয়েছে তোমার এখানকার যে রাজা ডাঙ্কান, ডাঙ্কান অর্থাৎ এখানকার কিং, এই নাটকের আমাদের কিং, এবং তার যে ছেলে একটা হচ্ছে ম্যালকম, বড় ছেলে, এবং তার ছোট ছেলের নাম হচ্ছে ডোনালবেন। ঠিক আছে, এগুলো রাজার ছেলে। তারপর কে আছে? বাঙ্কো। বাঙ্কোকে ম্যাকডাফেরই কিন্তু বন্ধু। ঠিক আছে, এবং তার ছেলে ফিলিয়ান্স। ঠিক আছে, এটা একটা। এবং আর একজন রয়েছে, সে হচ্ছে তোমার ম্যাকডাফ। ম্যাকডাফ এবং আর একজন রয়েছে, আর একটা রয়েছে যে থ্রি উইচেস। এটা, এইগুলো হচ্ছে আমাদের নাটকের ক্যারেক্টার, তাই তো? অর্থাৎ কোনো নাটক মঞ্চস্থ হতে গেলে তো ক্যারেক্টার লাগে, এইগুলো হচ্ছে ক্যারেক্টার। তাহলে প্রথমে কে? ম্যাকবেথ। ম্যাকবেথ কি? ম্যাকবেথ হচ্ছে তোমার থেন অফ গ্লিমস। গ্লিমস বলে একটা জায়গা, তিনি থেন মানে যে জায়গিরদার। থেন মানে হচ্ছে কোন একটা অঞ্চলের কি হচ্ছে যে একটা গোষ্ঠীর প্রধান, তাই তো? এখানে রাজা হচ্ছে, সাপোজ ধর তোমার এটা কোন একটা, এটা এখানে কিং রাজা। এবার এই রিজিয়নটা বিভিন্ন অংশে ডিভাইড। তো এই এখানে একজন হেডম্যান আছে, এখানে একজন হেডম্যান আছে, এখানে একজন হেডম্যান আছে, এখানে একজন হেডম্যান রয়েছে। সবাই কিন্তু কার ইন্টারলিঙ্ক? কার সাথে? রাজার। মেন কন্ট্রোল রাজার কাছে, কিন্তু এই জায়গাটা কন্ট্রোলে দায়িত্ব কার? এই গোষ্ঠীর, এই যে রিজিয়নটাকে এটা একটা থেন বলতো। ঠিক আছে, তো এখানকার তিনি ম্যাকবেথ ছিলেন, তো গ্লিমিস সে থেন, সে হলো থেন অফ গ্লিমিস। বোঝা গেল? এবং লেডি ম্যাকবেথ এবং ডাঙ্কান। ঠিক আছে, এবং তার এটা তার বড় ছেলে, এবং তার ডোনালবেন তার ছোট ছেলে। বাঙ্কো হচ্ছে তার এই যে ফ্রেন্ড অফ ম্যাকবেথ। ঠিক আছে, ফ্রেন্ড অফ ম্যাকবেথ, ম্যাকবেথের বন্ধু। এবং ম্যাকবেথ থেন অফ গ্লিস, এবং তার সাথে তিনি কে ছিলেন? তার সাথে স্কটিশ জেনারেল। এবং ফিলিয়ান্স যে হবে, এ হবে কিন্তু ফিলিয়ান্স, এ হবে কিন্তু নেক্সট কিং আফটার ম্যাকবেথ। ম্যাকডাফ হচ্ছে তোমার থেন অফ ফাইভের জায়গিরদার। এবং এই যে থ্রি উইচেস আছে, তিনজন ডাইনি, এটাকে তোমাদের কবিতায় যে ওয়েড সিস্টার, এক অদ্ভুত এক সিস্টার হিসেবে তোমাদের বর্ণনা করেছে। তাহলে আমরা নাটকের প্লটটা দেখে নিলাম। মোটামুটি কে কে রয়েছে? ম্যাকবেথ। ঠিক আছে, ম্যাকবেথ তিনি কে? থেন অফ গ্লিমস, তার ওয়াইফ আছে, এবং তার সাথে সাথে তিনি স্কটিশের জেনারেল, অর্থাৎ এই যে ডিউক অর্থাৎ ডাঙ্কানের যে তিনি কোথাকার রাজা? স্কটল্যান্ডের। ঠিক আছে, মনে রাখতে হবে তিনি কিং কোথায়? স্কটল্যান্ডের রাজা। এবং এখানকার এই রাজার সেনাপতিকে ম্যাকবেথ, এবং তার দুই ছেলে ম্যালকম, ডোনালবেন, এবং ম্যাকবেথের বন্ধু, সে হচ্ছে একজন সেনাপতি, যে হচ্ছে বাঙ্কো, এবং তার ছেলে ফিলিয়ান্স। এবং সে ফিলিয়ান্স হবে কি? নেক্সট কিং, পরবর্তী রাজা। ম্যাকডাফ হচ্ছে থেন অফ ফাইভ, এবং তারপরে হচ্ছে তিনজন ডাইনি। এবার দেখো নাটকটা আমাদের কিন্তু শুরু হবে কিভাবে, তাই না? দেখো, তাহলে যে কোনো নাটকই আমাদের শুরু হয় কি নিয়ে? যে রাজা। ঠিক আছে, যে এক ছিল রাজা, এক ছিল রানী, বা একটা দেশ ছিল, তো এরকম। তো সেরকম একটা দেশ ছিল যেটা নাম ছিল স্কটল্যান্ড। ঠিক আছে, এবং সেই স্কটল্যান্ডের রাজা কে ছিলেন? আমরা জানি সেই স্কটল্যান্ডের রাজা অলরেডি ছিলেন ডাঙ্কান, তাই তো? এই ডাঙ্কান ছিলেন কিন্তু স্কটল্যান্ডের রাজা। এবং এই দুজন স্কটল্যান্ডের রাজা কে ছিলেন? ম্যাকবেথ ছিলেন একজন কে?
আর বাঙ্কো। এই ম্যাকবেথ আর বাঙ্কো এরা কিন্তু স্কটল্যান্ড যে নরওয়ে, ঠিক আছে, নরওয়েতে অর্থাৎ বিদ্রোহীরা নরওয়েদের মানে মদত, নরওয়ে দেশে মদতে ওখানকার যে কিছু বিদ্রোহী যারা স্কটল্যান্ডের বিরুদ্ধে, এটা তিনি কোথাকার রাজা? স্কটল্যান্ড। তো স্কটল্যান্ডের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল। তো সেই বিদ্রোহ দমন করার জন্য ম্যাকবেথ আর বাঙ্কো কোথায় গিয়েছিলেন? স্কটল্যান্ডে ওখানে। তো সেই স্কটল্যান্ডের ওখান থেকে ফেরার সময় তিনি তারা অর্থাৎ তাদেরকে পরাজিত করে, ঠিক আছে, ওদের যে মানে বিদ্রোহ সেটাকে দমন করে তারা কিন্তু কোথায় ফিরছেন? তারা ফিরছেন কোথায় ফিরছেন? তোমার স্কটল্যান্ডে ফিরছেন, অর্থাৎ রাজার কাছে। তো সেই ফেরার সময় কি হচ্ছে দেখো, তো আসছে, তো আস্তে আস্তে হঠাৎ সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে তাদের সামনে তিনটে মূর্তি প্রকট হয়, ঠিক আছে। এবার তারা মানে ম্যাকবেথ আর তার বন্ধু বাঙ্কো এরা কিন্তু বুঝতে পারছে না এই যে তিনটে মূর্তি মানে হচ্ছে থ্রি উইচেস, তিনটে ডাইনি, এই জিনিসটা কি, ঠিক আছে। তারা অ্যাকচুয়ালি মানে অশরীরী আত্মা না একটা সুপার ন্যাচারাল একটা জিনিস কিন্তু তাদের সামনে প্রকট হলো, ঠিক আছে। তার দেখতে মানে গোটা গায়ে আর কি লোমে ভর্তি আর কি। এবং তারা গান করছে কি যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। তার মানে কি ফেয়ার ইজ ফাউল, ফেয়ার ইজ ফাউল মানে কি, অর্থাৎ যাহা কিছু সুন্দর, ঠিক আছে, তাই হচ্ছে ফাউল অর্থাৎ খারাপ, অর্থাৎ আর যাহাই কিছু খারাপ তাহাই সুন্দর সুন্দর। এবং আমরা কি করছি এই দূষিত ফগ এবং এই মানে দূষিত হাওয়ার মধ্যে আমরা কি করছি? ভেসে বেড়াচ্ছি। হোভার মানে হচ্ছে ভেসে বেড়ানো। তো এরকম গান করছে। তো গান করতে 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 কি হয়, হঠাৎ এই তিনজন ডাইনি কি করে, যে তিনজন যে অশরীরী যে আত্মা, তারা ম্যাকবেথকে কি বলে সম্বোধন করে, যে প্রথমজন কি বলে, প্রথমজন বলে, তাদের আত্মার মধ্যে প্রথমজন যে আছে সে বলে, তা ম্যাকবেথের নাম ধরে বলে ডাকে এবং তাকে বলে থেন অফ গ্লিমিস। ঠিক আছে। তো ম্যাকবেথ তো অবাক যে আমার নাম কি করে জানলো, ঠিক আছে। এবং তারপরে দ্বিতীয় জন যে সে তাকে বলে থেন অফ কাউডার, থেন অফ কাউডার, কাউডারের জায়গিরদার। তো সেই টাইমে কিন্তু কাউডারের জায়গিরদার ম্যাকবেথ ছিলেন না। ম্যাকবেথ শুধু অনলি কোথায় ছিলেন? গ্লিমিসের থেন ছিলেন, ঠিক আছে। তো ম্যাকবেথ বলছে কি আজে বাজে কথা, হ্যাঁ, আমি তো গ্লিমিসের জমিদার জায়গিরদার, তো আমি কাউডারের কেন থাকবো, ঠিক আছে। তো ম্যাকবেথের মনে হলো যে ওরা ভুল বলছে। এবং 3 নম্বর ভবিষ্যবাণী কি করলো, যে তুমি কি হবে, হি উড বি দা কিং অফ স্কটল্যান্ড, তাই তো, অর্থাৎ কিং অফ স্কটল্যান্ড। এই তিনটে ভবিষ্যৎবাণী কাকে করলো? ম্যাকবেথের উদ্দেশ্যে করলো তিনজন ডাইনি, ঠিক আছে। কিন্তু আগেকার দিনে কি রাজতন্ত্রে রাজার ছেলেই কিন্তু রাজা হতো, যেহেতু রাজার দুজন ছেলে, যে বড় ছেলের নাম হচ্ছে ম্যালকম এবং ছোট ছেলের নাম কিন্তু ডোনাল্ড বেন, তাহলে তার কি করে রাজা হওয়া সম্ভব, তাই তো। এমত অবস্থায় দেখছে তার সাথে কিন্তু বাঙ্কো আছে, দেখছি ম্যাকবেথ সম্পর্কে সমস্ত কিছু বললো, অত বাঙ্কোর জন্য ও ভাবছে যে আমার জন্য কিছু বলছে না, তাই তো। তখন যে তিনজন ডাইনি একত্রিত হয়ে এর উদ্দেশ্যে একটা ধাঁধাময় একটা কথা কি বললো, কি বলছে, টু বি লেসার দেন ম্যাকবেথ, ঠিক আছে, অর্থাৎ ম্যাকবেথের থেকে কম, অ্যান্ড গ্রেটার, এবং ম্যাকবেথের থেকেও মহত্তর, কি হচ্ছে, নো মানে নট হ্যাপি, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু ম্যাকবেথের থেকে মহত্তর কিন্তু ততটাও মানে সুখী নও, কিন্তু অনেক বেশি সুখী। এবং তার সাথে সাথে এ বলে যে এর যে জেনারেশন, অর্থাৎ বাঙ্কোর যে নেক্সট এর যে নেক্সট জেনারেশন, সে কিন্তু রাজা হবে কার, যে স্কটল্যান্ডের, কিং অফ স্কটল্যান্ড, কিং অফ স্কটল্যান্ড, এই একটা ভবিষ্যবাণী। তাহলে বোঝা গেল। তো
তিনটে ভবিষ্যবাণী কিন্তু ম্যাকবেথকে করলো, এবং একটা ভবিষ্যবাণী কিন্তু একটা ধারাবাহিক ভবিষ্যবাণী করলো যে ম্যাকবেথ কিং হবে, কিন্তু বাঙ্কো তুমি কিন্তু রাজা হবে না, কিন্তু তোমার প্রজন্ম কিন্তু স্কটল্যান্ডের রাজা হবে। হ্যাঁ, এক অদ্ভুত অবস্থা। তো এমতো অবস্থায় বলে তারা কিন্তু তারা হাসতে হাসতে অট্টহাসি করতে করতে কিন্তু তারা বিলীন হয়ে গেল হাওয়াতে। তো এমতো অবস্থায় যে ডাঙ্কানের যে সৈন্য তারা এসে ম্যাকবেথকে জানাই রাস্তায়, তাদের সাথে দেখা হয়, যে বলে যে তুমি হচ্ছে থেন অফ কর্ডর। কেন? কারণ কর্ডরের যে মানে যে থেন ছিল, যে জায়গিরদার ছিল, সে ডাঙ্কানের বিরুদ্ধে কি করেছিল, মানে বিদ্রোহ ঘোষণা করে। ঠিক আছে, সুতরাং ডাঙ্কান তাকে মৃত্যুদণ্ড দেওয়া এক্সিকিউট করার জন্য, তাহলে তোমার এই যে বিজয়ের খুশি হয়ে কি করছে, রাজা তোমাকে ডাঙ্কান অর্থাৎ কর্ডরের উপাধি তোমাকে দিল। তাহলে এক আগে ছিল তার থেন অফ গ্লিমিস, তার সাথে হয়ে গেল কর্ডরেরও হয়ে গেল, তাই না? কর্ডরেরও থেন হয়ে গেল, তাহলে দুটো ভবিষ্যবাণী তো ফলে গেল। 3 নম্বর তাহলে কি, ম্যাকবেথে বা দেখে তো আশ্চর্য ব্যাপার, তাই তো, দুটো ভবিষ্যবাণী তো ফলে গেল। এবার 3 নম্বর কি বলেছিল, যে কিং অফ স্কটল্যান্ড এইটা হবে। ঠিক আছে, তো এবার কিন্তু এই কথাটা তিনি এসে তার স্ত্রীকে কিন্তু বলেন, তাকে, এই যে লেডি ম্যাকবেথকে। আর এই লেডি ম্যাকবেথ তিনি ছিল প্রচন্ড একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা, যে তার স্বার্থ পূরণ করার জন্য কিন্তু একদম মানে একদম সব থেকে খারাপ যাকে বলা হয় সেই খারাপ মানসিকতাও সে কিন্তু অ্যাজিম করতে পারত। মানে তার স্বার্থ চরিতার্থ মানে করার জন্য সে যতটা নিচে যাওয়া সম্ভব ততটা নিচে সে যেত। অর্থাৎ তিনি প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিন্তু ভালো নয়। অর্থাৎ সে যেই যখন শুনলো এই পুরো ঘটনাটা ম্যাকবেথের কাছ থেকে, সে তখন একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল, হ্যাঁ তাহলে ম্যাকবেথই এবং আমরাই হব, তুমি হবে রাজা এবং আমি হব স্কটল্যান্ডের নেক্সট রানী। তো সুতরাং এখানে কিন্তু আমাদের প্রথম যে প্লটটা সেখানে শেষ হচ্ছে। এবার তারা প্ল্যানিং করতে লাগলো কিভাবে রাজা হওয়া যায় স্কটল্যান্ডের। তখন কিন্তু তারা কি করবে, এই যে ডাঙ্কানকে তাদের ইয়েতে ডাকবে, যে ক্যাসেল, যে দুর্গে, সেখানে নৈশ ভোজের জন্য ডাঙ্কানকে হলো। এবার ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ তারা কিন্তু পরিকল্পনা করতে লাগলো যে কিভাবে এই যে ডাইনির তৃতীয় যে ইয়েটা কিভাবে ফুলফিল হবে, অর্থাৎ কিভাবে ম্যাকবেথ মানে স্কটল্যান্ডের রাজা হবে। তো চলছে, ষড়যন্ত্র চলছে। তো একদিন কি করে রাজা অর্থাৎ ডাঙ্কান এবং তার যে 2 ছেলে তাদেরকে কোথায় নিমন্ত্রণ করেন, তার বাড়িতে। অর্থাৎ তার বাড়িটা ছিল যাকে বলা হয় ইনভারনেস কাসেল। কাসেল মানে কি, দুর্গ। এই ইনভারনেস কাসেল অর্থাৎ ডাঙ্কান এবং তার ছেলে কে ম্যালকম, তাই তো, ম্যালকম এবং ডোনাল্ডবেন এবং ডাঙ্কান কোথায় এলো, ইনভারনেসে এলো। ইনভারনেস অর্থাৎ ইনভারনেস কাসেল, যেখানে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ থাকে। এখানে কিন্তু এখানকে মারার পরিকল্পনা করা হলো। এই ইনভারনেস ক্যাসেলটা তোমার এখনো ইনভারনেস যে টাউন আছে, অর্থাৎ এই যে নেস নদীর পাশে কিন্তু অবস্থিত ইনভারনেস ক্যাসেল। খুব একটা বিউটিফুল একটা মনোরম জায়গা, ঠিক আছে, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নেস নদী। এই পাহাড়ের ওপরে একদম একদম শান্ত, কাম, প্লেজেন্ট একটা ওয়েদার। তো সেখানে রাজা তার সাথে কাকে নিয়ে এলো, ডাঙ্কান রাজা নিজে এলেন এবং তার বড় ছেলে এবং ডোনাল্ডবেন দুজনকেই কিন্তু মানে তার সাথে এলো। এবং রাজা যেমন কোথাও যায় যেমন, এবং তার সাথে সাথে আরো যে সমস্ত পরিচালক এবং আরো সমস্ত থেন জায়গিরদার যে অন্যান্য জায়গার, তারাও কিন্তু এই ইনভারনেসে অর্থাৎ ম্যাকবেথের আমন্ত্রণ রক্ষা করতে এখানে কিন্তু তারা পৌঁছালেন। তো এখানেই কিন্তু কি হবে, রাজা ডাঙ্কানকে কিন্তু মারা হবে, এই প্ল্যানিং করা হয়েছে। তো এমত অবস্থায় কি হলো, যে রাত্রে খাওয়া দাওয়া সমস্ত কিছু এরকম কমপ্লিট হওয়ার পর যখন রাজা কি হয়েছে, যেহেতু এতটা জার্নি করে এসেছেন, ক্লান্ত হয়ে গেছে। তো ক্লান্ত হয়ে রাজা আর কি নিজের ঘরে ঘুমাচ্ছেন। তো এমত অবস্থায় এই যে বদমাইশ লেডি ম্যাকবেথ প্ল্যানিং করতে লাগলো, অর্থাৎ প্ল্যানিং করছে এবং তার কানে, ম্যাকবেথের কানে বিষ মন্ত্র ঢালছে যে কিভাবে মারা যায়।
তো প্ল্যানিং ঠিক হলো যে রাজা থাকবে, রাজাকে গিয়ে ম্যাকবেথ যেমন করে হোক মারবে, এবং তার যে দোষ, রাজাকে মারার যে মানে দোষটা, সেটা কিন্তু তার পাশে যে সৈন্যরা থাকবে তাদের উপর কিন্তু পড়বে। তো এই মতো অবস্থায় রাজা ঘুমাচ্ছেন, ঠিক আছে। তো প্রথমে ম্যাকবেথ কিন্তু গেলেন। তো প্রথমে ম্যাকবেথ যাওয়ার আগে কিন্তু, যেহেতু ম্যাকবেথের মধ্যে প্রথমে কিন্তু ম্যাকবেথ অতটা খারাপ ছিল না, ঠিক আছে, এতটা তো মনুষ্যত্ব আছে, এবং ম্যাকবেথের সাথে তার যেহেতু তোমার ডাঙ্কানের একটা ঘনিষ্ঠতাও আছে পূর্ব আগে থেকে, এবং আজকে যে এতটা প্রভাব প্রতিপত্তি ম্যাকবেথ পেয়েছে তার জন্য তো ডাঙ্কান দায়ী, ডাঙ্কানেরই অবদান, তাই না? তো দেখছি যে এত একটা প্রজাবাৎসল্য একটা রাজা, তাকে আমি কিভাবে মারবো, ঠিক আছে। তো লেডি ম্যাকবেথ এতটাই আর কি খুংখার মহিলা, তার মানে মনে মনে তার সন্দেহ ছিল যে তার হাজবেন্ড হয়তো ম্যাকবেথ রাজাকে মারতে পারবে না, তিনি নিজেই গেলেন মারতে। ভাবছো কেমন মহিলা। তো ঘরে গিয়ে যখন দেখছেন রাজা শুয়ে রয়েছেন, তো ডাঙ্কান শুয়ে রয়েছেন, তো ডাঙ্কানের মুখের সাথে তার বাবার মুখের একটা অনেকটা সিমিলারিটি ছিল। তো এই মানে যেহেতু সিমিলারিটি ছিল, সেই জন্য তিনি আর মারতে পারলেন, এবং তিনি এসে ম্যাকবেথকে প্রলুব্ধ করলেন, এবং তিনি এতটাই ম্যাকবেথকে খেপিয়ে তুললেন, ম্যাকবেথ কিন্তু অবশেষে গিয়ে যখন ঘরে ঢুকছে, তো তার মানে সাবকনসিয়াস মাইন্ডে তিনি দেখছেন যে একটা তরবারি কিন্তু হাতলটা তার দিকে শূন্যে ভাসছে, এবং তার তরবারি ডগা থেকে কি করছে, টপ 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 রক্ত ছড়ে পড়ছে। অর্থাৎ এটা তার মনের কল্পনা, ঠিক আছে, তার বিবেক, তার যে কনসিয়াসনেস, ঠিক আছে, তার চেতনা এই কাজটা করতে তাকে কিন্তু বাধা দিচ্ছে, ঠিক আছে। তবু কিন্তু সেই মানে তার স্ত্রীর দ্বারা, ঠিক আছে, মানে এতটাই তিনি উত্তপ্ত হয়ে আছেন, স্ত্রী তার কানে এতটাই বিষ মন্ত্র ঢেলেছেন যে সে কিন্তু অবশেষে রাজাকে কিন্তু হত্যা করে, এবং হত্যা করে নিজের ঘরে ফিরে আসে, এবং নিজের হাতে যে সমস্ত রক্ত লেগেছিল ধুয়ে তো স্ত্রী তার লেডি ম্যাকবেথ কিন্তু সেটা কনফার্ম করার জন্য সে কিন্তু আবার ঘরে যায়, ঠিক আছে, এবং ঘরে গিয়ে যথারীতি দেখেন, এবং সে রক্ত সব ধুয়ে নেয়। এবং তারপর দিন সকালে যখন আবিষ্কার হয় যে রাজা মারা গেছে, তো ম্যাকবেথ কি করে, যে যেমন তাদের প্ল্যানিং হয়েছিল, তার রক্তগুলো কোথায় লেগেছিল তার আগের দিন, মানে রাজা মারা যাওয়ার পর যেহেতু তারা সৈন্যরা মদ্যপান করেছিল, নেশাগ্রস্ত ছিল, তো তাদের গায়ে লাগিয়ে দেওয়া রক্তগুলো, ডাঙ্কানের রাজাগুলো। তো সকালবেলায় ম্যাকবেথ কি করে, তো তাদের কিন্তু ম্যাকবেথ হত্যা করে, এবং ভাবে কি তারা হত্যা হয়ে গেল। তার সাথে সাথে রাজা ডাঙ্কানের যে মৃত্যুর যে রহস্য সেটা হয়তো সমাপ্ত হয়ে গেল, কারণ লোকেরা ভাববে কি যে কে মেরেছে কারা, রাজাকে মেরেছেন এই যে প্রজাবাৎসল্য রাজা, তাকে মেরেছেন ওই দুইজন সৈনিক, কিন্তু আদৌ তো তা নয়। এবং এরপরে যেহেতু তার যে দুজন যে ছেলে ছিল, অর্থাৎ এখান থেকে ম্যালকম কিন্তু কোথায় চলে গেলেন, এটা ম্যালকম কিন্তু চলে এলেন ইংল্যান্ডের রাজসভায় আশ্রয় নিলেন, এবং সেও হয়তো একটু কিছু বুঝতে পারলেন, এবং এখান থেকে ফিলিয়ান্স কোথায় চলে এলেন, ফিলিয়ান্স চলে এলেন আয়ারল্যান্ডে চলে এলেন ফিলিয়ান্স, আর ইংল্যান্ডে চলে এলেন ম্যালকম, এরা কিন্তু চলে এলো, ঠিক আছে। এবং পরবর্তীতে দেখা যায়, এবং যেহেতু রাজা মারা গেছেন তার ছেলেরাও চলে গিয়েছেন, সুতরাং রাজা কাকে করলো, কিং হলো তোমার ম্যাকবেথ, তাই না? ম্যাকবেথ কিং হলো অর্থাৎ 3 নম্বর ডাইনির যে 3 নম্বর কথাটা, সেটা কিন্তু কি হলো, একদম সঠিক প্রমাণিত হয়ে গেল, এখান থেকে ম্যাকবেথ কিং হয়ে গেল, বোঝা গেছে। এবার কিন্তু দেখো তার সাথে সাথে কিন্তু কি করেছিল ডাইনিরা, আরেকটা কিন্তু ভবিষ্যবাণী কিন্তু করেছিল, কি যে বাঙ্কো কিন্তু নিজে রাজা হবে না, তার যে পুত্র, ঠিক আছে, অর্থাৎ তার যে পূর্বপুরুষ নয়, তার যে পরবর্তী, তারা কি হবে, স্কটল্যান্ডের কিং হবে। তো দেখছেন যে এই তিনটে জিনিস যখন ফলে গেল, তাহলে এটাও হবে, তাই না? তো এই চিন্তাটা তাদের মনকে পুরি খাচ্ছিল, ঠিক আছে। তো আমি তো রাজা তো হলাম জনগণের উপকারণ, তাহলে কি করব, তাহলে আমার ব্যাংকর ছেলেও তো কিন্তু রাজা হবে। সুতরাং আবার তারা একটা নতুন একটা ঘটনার মানে ষড়যন্ত্রের তারা কিন্তু জন্ম দিলেন, কি তারা ঠিক করলেন যে এবার এই
তার যে বন্ধু, বাঙ্কর যে বন্ধু এবং তার যে পুত্র, এর পুত্রের নাম কি মনে আছে? বাঙ্কর ফিলিয়েন্স। অর্থাৎ সরি, এখানে আয়ারল্যান্ড চলে গেলেন, ফিলিয়েন্স নয়, ডোনাল্ডবেন। ফিলিয়েন্স হচ্ছে তোমার বাঙ্কর ছেলে। তো এই বাঙ্কো এবং ফিলিয়েন্সকে মারার জন্য তারা কিন্তু আবার একটা কিন্তু নৈশভোজের কিন্তু আয়োজন করলো, ঠিক আছে। এবং নৈশভোজের আয়োজন করলে এবং আরো কিছু, তারা যেহেতু তার আবার ইনভার্নেসে বা এখানে আসবে তারা নৈশভোজ করতে, তো সেখানে রাস্তায় কিন্তু যে অ্যাসিস্ট্যান্টার অর্থাৎ যে হত্যাকারী তাদেরকে নিযুক্ত করলেন, অর্থাৎ ভাড়াটিয়া লোক তারা ঠিক করলেন যে রাস্তায় কি করবেন, বাঙ্কোকে এবং ফিলিয়েন্সকে মারবেন আসার পথে। কথা যা কাজও তাই, ঠিক আছে। তো সেই রাতে ভোজের যে আয়োজন হলো, সেই আয়োজনের সময় দেখা যাচ্ছে জঙ্গলে কিন্তু এই বাঙ্কোকে কিন্তু তারা, যে সমস্ত হত্যাকারীরা তারা কিন্তু মেরে ফেললেন, ঠিক আছে। এবং বাঙ্কোকে মেরে ফেললেন, কিন্তু তার ছেলে কিন্তু কোনো ক্রমে সেখান থেকে চলে যায়, ঠিক আছে। ফিলিয়েন্স কিন্তু সেখান থেকে কিন্তু পালাতে সমর্থ হয়। বোঝা গেল? এবার বাঙ্কোকে মারার পর যখন এবার ভোজের যে আয়োজন হচ্ছে, অর্থাৎ সবার যে খাবার যে টেবিল রয়েছে, আরো সমস্ত লোক মানে নিমন্ত্রণ করা রয়েছে, সেখানে কিন্তু সবার অজান্তে কিন্তু কেউ দেখছে না তার যে বাঙ্কোর জন্য যে চেয়ারটা রাখা ছিল, সেখানে কি দেখছেন, ম্যাকবেথ দেখছেন যে বাঙ্কোর আত্মা এসে, অর্থাৎ তার যে অশরীরী আত্মা এসে সেই চেয়ারে এসে বসলেন, ঠিক আছে। এবং ম্যাকবেথ তার চেয়ারের দিকে মানে তাকিয়ে রয়েছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিন্তু এটা তো অন্যজনরা তো দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। অন্যজনরা কিন্তু ফাঁকা চেয়ার দেখছেন, কিন্তু ম্যাকবেথ দেখছেন কি, সেই চেয়ারে কে বসে রয়েছেন, বাঙ্কো বসে রয়েছে। এবং তাকে দেখে সে ভয়ে কি করছে, আরো উল্টো পাল্টা সমস্ত কথা বলতে লাগছে। অত লোকে ভাবছে যে ম্যাকবেথ এবার পাগল টাগল হয়ে গেছে নাকি, বা ভয় পেয়ে যদি উল্টো পাল্টা কিছু বলে ফেলে। সুতরাং এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য তার কি হলো, তার ওয়াইফ কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে চলে যায় এবং তাড়াতাড়ি আরো যে সমস্ত ইনভাইটেড অতিথিরা ছিল তাদেরকে, টাইগিরদার ছিল, তাদেরকে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বললো। এবং এই বাঙ্কোকে মারার পর থেকেই কিন্তু এদের জীবনে কিন্তু ঘুম বলে জিনিসটা কিন্তু চলে গিয়েছিল, ঠিক আছে। তারা সবসময় তারা যে ফিলিয়েন্সকে মারতে পারেনি, তার থেকে বড় দুঃখ কি ছিল, যে বাঙ্কোকে মারার যে ইয়েটা ছিল, ঠিক আছে। মানে সবসময় তাদেরকে একটা চারিদিকে রক্ত দেখতো, সবসময় হাতে রক্ত, খেতে গিয়ে রক্ত, এরকম টাইপের। কারণ তারা যে হত্যা করেছে সবসময় তারা বারবার হাত ধোয়া, এই সমস্ত ব্যাপারগুলো তাদের মধ্যে কিন্তু হচ্ছিল। কারণ তারা মানে সাবকনসিয়াস মাইন্ডে সবসময় তাদের ওই যে ঘটনা আস্তে আস্তে এই জিনিসগুলো বদারিং করছিল, মানে তাদের জীবন থেকে শান্তিটা কিন্তু একদম চলে যায়। তো বাঙ্কো তো ওখান থেকে চলে গেল, ঠিক আছে, ফিলিয়েন্স তো ওখান থেকে চলে গেল। অর্থাৎ এবার যে তিনি বলেছিলেন যে ফিলিয়েন্সের যে অর্থাৎ যে বাঙ্কোর যে ছেলেরা রাজা হবে, তো এই জিনিসটাকে যাচাই করার জন্য তারা কি করলেন, তারা কিন্তু আবার সেই ম্যাকবেথ আবার স্থির করলেন, কি করলেন, আবার সেই জঙ্গলে, আবার সেই যে ঢিবি, সেই জঙ্গলে গুহার যেখানে যে তিনটে ডাইনির সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আবার দেখা করে কিন্তু তারা যে ফোরটোল করেছিল, ঠিক আছে, সেটা তো মোটা ঘটে গেল। এবং নেক্সট মানে তার ভবিষ্যৎ তিনি জানার জন্য তাদের কাছে সেখানে তিনি গেলেন। অর্থাৎ এই যে তাদের যে ভবিষ্যবাণী, অর্থাৎ তাদের ফিউচার জানার জন্য তারা আবার কিন্তু কোথায় গেলেন, ওই তিনজন ডাইনির সাথে যখন তিনি ফিরছিলেন, তাদের সঙ্গে যে দেখা হয়েছে, যে তিনটে ভবিষ্যবাণী করেছিল, তো আবার তার ভবিষ্যৎ জানার জন্য কিন্তু আবার সেই একই গুহাতে তিনি ফিরে গেলেন। এবং জানি যে আমরা এবং তাদের দেখা পাওয়ার জন্য এবং যে সমস্ত রিচুয়ালস মানে থাকে, মন্ত্র, জাদু, এই সমস্ত এবং কিছু নিবেদন ভোগ, আমাদের ঠাকুরের পুজোতে যেমন কি করতে হয়, বিভিন্ন রকম ভোগ টোগ নিবেদন করতে হয়, তো সেরকম কিন্তু ওদেরও কিন্তু ভোগ নিবেদন করতে হয়। এটা একটা অদ্ভুত টাইপের ভোগ, ঠিক আছে। ওখানে কি কি ছিল, ওখানে তোমাদের শুনলে তোমাদের হয়তো একদম গা বমি করবে, এমন টাইপের একটা জিনিস ছিল। কি ছিল, ব্যাং, ঠিক আছে, ওগুলোর মধ্যে বাদুর ও সাপ, বাদুর এবং ব্যাং, বাদুর, সাপ, গো সাপের চোখ,
কুকুরের জিভ, টিকটিকির পা, পেঁচার ডানা, নেকড়ের দাঁত, ড্রাগনের আঁশ, আর কি তোমার ডাইনির যে মমি, ছাগলের পিত্ত, হেমলক অর্থাৎ যেটা একটা পয়জনাস ট্রি, যেটা অসপিসিয়াস সাইন হিসেবেও কনসিডার করা হয়, হেমলকের মূল, মানে আর মৃত শিশুর আঙুল। ঠিক আছে, এই সব একটা জিনিসের মধ্যে একটা বড় একটা কড়াইয়ের মধ্যে মিশিয়ে তাকে ফুটিয়ে কি করা হলো, তার সাথে শুকরের অর্থাৎ শুয়োরের কি হলো, রক্ত দেওয়া হলো, যে শুয়োরটা তার বাচ্চাকে খেয়েছে। ঠিক আছে, এমন অদ্ভুত জিনিস। তো এইগুলোকে দিয়ে কি হলো মানে ভোগ নিবেদন করা হলো। তো ইতিমধ্যে আবার সেই তিনজন ডাইনির কিন্তু আবির্ভাব হলো। প্রথম জন আবির্ভাব হলো এবং যেটা দেখতে কেমন ছিল, একজন মানে সশস্ত্র মস্তকের মতো মাথা। ঠিক আছে, তিনি এসে আবার তিনি তিনজন এসে কিন্তু তিনটে ভবিষ্যবাণী করলেন। প্রথম জন তিনি বললেন যে কি, কোথা থেকে, যে ম্যাকডাফ থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ কার থেকে দূরে থাকতে হবে, ম্যাকডাফ থেকে কিন্তু দূরে থাকতে হবে। তৃতীয় জন বলল কি, যে তোমার মৃত্যু ভয় নেই কতক্ষণ পর্যন্ত, যে কোনো গর্ভজাত সন্তান কিন্তু তোমাকে মারতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় মেয়ে। তৃতীয় জন কি বললো, তৃতীয় জন বলল যে তোমার যে যে জঙ্গল রয়েছে অর্থাৎ যে বার্নাম জঙ্গল, ঠিক আছে, বার্নাম, আর যেখানে যে হিল রয়েছে তা ডানসিনান হিল, এই দুটোতে যখন বার্নাম জঙ্গলের এই যে ডানসিনান হিলে যখন দেখবে তুমি বার্নাম জঙ্গল উঠে বসছে চড়ছে, তখন দেখবে তোমার দিন ঘনিয়ে এসছে। অর্থাৎ এটা পসিবল নয়। ঠিক আছে, অর্থাৎ ম্যাকডাফ থেকে দূরে থাকতে হবে, আর কোনো মানে মাতৃ জঠর থেকে যে সমস্ত আমাদের উৎপত্তি সন্তানের যেটা জন্ম নেয়, সেরকম শিশু তোমাকে কেউ মারতে পারবে না। ঠিক আছে, কারণ পৃথিবীতে সবাই মাতৃ জঠর থেকে জন্ম নেয়। ঠিক আছে, আর জঙ্গল কোনোদিন, এই বার্নাম জঙ্গল যখন এই ডানসিনান হিলের দিকে যখন পাহাড়ের দিকে আসবে জঙ্গল, সে তখন জানবে তোমার দিন ঘনিয়ে আসছে। তার মানে কি, এবং তাহলে জঙ্গল কখনোই পাহাড় দিকে আসতে পারে না। অর্থাৎ ম্যাকডাফ কি বললো, অর্থাৎ নিজেকে একদম ইমমর্টাল ভেবে নিল, তাই না? সে ভাবলো যে আমার মৃত্যু কোনোদিন হবে না, এই তিনটে জিনিস কখনোই হবে না। কিন্তু তবুও তিনি যে ম্যাকডাফ থেকে তিনি কি করলেন, তিনি দূরে থাকতে বলেন। এই ম্যাকডাফ কে ছিলেন, ফাইভের থেন। ঠিক আছে, অর্থাৎ ফাইভের তিনি জায়গিরদার ছিলেন। এই ম্যাকডাফই তিনি প্রথম এই ম্যাকবেথকে তিনি কি বলেছিলেন, তিনি তিরস্কার করেছিলেন এবং তিনি বিশ্বাস করেননি যে মানে তাদের রাজা ডাঙ্কান এইভাবে মারা গেছে। তার মানে ধারণা ছিল যে ম্যাকডাফ প্রথম তিনি এর বিরুদ্ধে, রাজা ম্যাকবেথের বিরুদ্ধে বলেছিলেন এবং তিনি রাজাকে মানে ম্যাকবেথ ডাঙ্কানকে তিনি তিরস্কার করেছিলেন। অ্যাকচুয়ালি ডাঙ্কান চলে যাওয়ার পর থেকে এই যে তোমার রাজ্যটা স্কটল্যান্ডের যে এটা, সেটা একটা অরাজকতাপূর্ণ একদম রাজ্যে পরিণত হয়ে গেছিল দেশে। এই অবস্থায় কি হয় এবার, তাহলে দেখো এইগুলো কিন্তু সব আলাদা আলাদা মিনিং আছে, যেটা আমরা পরে বুঝতে পারবো। কিন্তু অ্যাপারেন্টলি এটা ম্যাকবেথ এটাই ভাবলো যে আমি অমর। তবুও কিন্তু সে দেখছে ম্যাকডাফের প্রতি যেহেতু ম্যাকডাফ থেকে শঙ্কা আছে, সেই জন্য ম্যাকডাফকে কি করলো, তাদের যে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ঠিক আছে, এবং সেই জন্য সে ম্যাকডাফকে আক্রমণ করলো। গিয়ে দেখে ম্যাকডাফ নেই। তো ম্যাকডাফের যে না থাকার জন্য তার যে ওয়াইফ ছিল এবং তার যে চাইল্ড, যে শিশু ছিল, তাকে কিন্তু ম্যাকবেথ কি করলো, এদেরকেও কিন্তু ম্যাকবেথ মারলো, নৃশংসভাবে মারলো। এবং ম্যাকডাফ কে কোথায় নাই, এই ইংল্যান্ডে গিয়ে পৌঁছালো। ঠিক আছে, এবং দৃঢ় প্রতিজ্ঞ হলো কি, যে তিনি তাকে মারবেন, এই অত্যাচারী রাজা যে তার স্ত্রী এবং ছেলেকে মানে বাচ্চাকে শেষ করেছে, তাকে কিন্তু তিনি মারবেন। ঠিক আছে, অর্থাৎ সবাই মিলে এসে কোথায় এসে জড়ো হলো, দেখো সবাই কিন্তু চলে আসলেন একদম ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডে ম্যালকমের কাছে কিন্তু সবাই কিন্তু হাজির হলো, এখানে এসে সবাই জড়ো হলো। বোঝা গেল? এবার ইংল্যান্ড এবার শক্তিশালী একটা টিম অর্থাৎ সৈন্যদল গঠন হলো এবং এরা আস্তে আস্তে কি করলো, ম্যাকবেথের বিরুদ্ধে এবার
মানে যাত্রা অভিযান স্টার্ট করলে। তো হঠাৎ করে ম্যাকবেথ, আর ইতিমধ্যে কি হয় যে ম্যাকবেথের যে ওয়াইফ, ঠিক আছে, ম্যাকবেথের ওয়াইফ যে লেডি ম্যাকবেথ, সে কিন্তু যে ঘুমে চলা যে অভ্যাস ছিল, অর্থাৎ ওই যে বললাম না যে ফিলিয়ান্সকে মারার পর থেকে তাদের মনে, ঠিক আছে, রাজা তো তারা হয়েছিল কিন্তু তাদের মনে কোনো শান্তি ছিল না, তারা সবসময় একটা দুশ্চিন্তায় ভুগতো, সবসময় রক্ত দেখতো এরকম। তো এই জন্য সে ঘুমে চলাচল করতো এবং সে বলা মানে মনে করা হয় যে তিনি লেডি ম্যাকবেথ তিনি সুসাইড করেছেন। তো লেডি ম্যাকবেথ যখন সুসাইড করলেন তাহলে কি হলো, এবার ম্যাকবেথ একা হয়ে পড়েছেন, ঠিক আছে। হঠাৎ করে এসে তার সৈনিকরা খবর দেয় যে হঠাৎ কি হচ্ছে, যে বার্নামের জঙ্গল, যে জঙ্গলটা ছিল আস্তে আস্তে কি হচ্ছে, তার যে নিজের দিকে ডানসিনান যে হিল আছে সেই দিক দিয়ে এগিয়ে আসছে। তখন রিয়েলাইজ করতে পারে ম্যাকবেথ, তাহলে এবার নিশ্চয়ই আমার মৃত্যু এবার ঘনিয়ে আসছে, আমার বিপদ আসছে, ঠিক আছে, যেটা কিন্তু পসিবল ছিল না। কিন্তু ভালো করে যখন দেখে কি দেখলো যে ম্যালকমের যে সে ছিল একজন সুদক্ষ, একজন সেও একজন মানে কি বলবো একজন সেনানায়ক, ঠিক আছে, অর্থাৎ কেমোফ্লাজ, অর্থাৎ যে লুকিয়ে লুকিয়ে যাওয়ার জন্য, যে লোকে চিনতে না পারে, সৈন্য সংখ্যা কত আছে সেটা জানতে না পারে, সেই জন্য প্রত্যেকটা সৈন্যকে আদেশ দেওয়া হয়েছিল যে পিঠে এবং হাতে যেন ডাল নিয়ে নিয়ে এগোয়, ঠিক আছে। অর্থাৎ এই জঙ্গল থেকে, বার্নাম জঙ্গল থেকে ডাল এবং পিঠে বেঁধে নিয়ে হাতে নিয়ে তারা আস্তে 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 করে এগিয়ে যাচ্ছে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অত সৈনিক আছে সেটাও বোঝা যাচ্ছে না, আর মনে হচ্ছে যে জঙ্গলটা যেন এগিয়ে আসছে কোন দিকে, এই যে ডানসিনান হিলের দিকে। তখন সে বুঝতে পারে, ঠিক আছে, এবং যুদ্ধ স্টার্ট হয় তার সাথে ম্যাকডাফ এবং ম্যালকম ম্যাকডাফ এদের সাথে কিন্তু ম্যাকবেথের। তো অবশেষে ম্যাকবেথের সাথে যখন যুদ্ধ করতে করতে যখন ম্যাকবেথ এবং এই যে ম্যাকডাফ, ঠিক আছে, এরা পরস্পর সামনাসামনি হয়, তখন কি বলে যে তুমি আমাকে কিন্তু, ম্যাকডাফকে বলে তুমি আমাকে মারতে পারবে না। কেন? কারণ আমার জন্মটাই হয়েছে কোথা থেকে, কারণ বলেছে যে আমি জানি আমাকে কেউ গর্ভজাত সন্তান, মাতৃ জঠর থেকে যে উৎপত্তি হয়েছে, যে সন্তানের জন্ম হয়েছে, যে সন্তানের, সেই সন্তান কিন্তু আমাকে মারতে পারবে না। তখন কিন্তু ম্যাকবেথকে জানায় যে তার জন্মের সময়ের আগেই কিন্তু তাকে তার মাতৃ জঠর থেকে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছে সিজারিয়ান বেবি, ঠিক আছে, তার সিজারিয়ান বার্থ হয়েছিল। এতক্ষণে তিনি এবার বুঝতে পারলেন তাহলে এবার আমার মৃত্যু এবার আসন্ন। তবুও কিন্তু কি করলেন, এই যে ম্যাকডাফ তিনি বললেন তোমাকে মারবো না, ঠিক আছে, তোমাকে আমাকে কি করব, যে তোমাকে মারবো না, তোমাকে বশ্যতা স্বীকার করে নিতে হবে, তোমাকে কারাগারে বন্দী থাকতে হবে। কিন্তু ম্যাকবেথ বললেন না, ঠিক আছে, কারণ তার অ্যাকচুয়ালি ম্যাকবেথের তার জীবনের প্রতি আর কোনো আশা ভরসা বলতে কোনো কিছু ছিল না, কারণ তার জীবনে সুখ ছিল না, ঠিক আছে, তার স্ত্রী চলে গিয়েছে এবং সে ঠিকঠাক ঘুমাতেও পারতো না, এবং সে বললো না আমি কিন্তু এই যুদ্ধক্ষেত্রেই মরব। তো সুতরাং এইভাবে যুদ্ধ করতে 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 কি হয়, ম্যাকবেথ কিন্তু তার শিরচ্ছেদ, ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথের শিরচ্ছেদ করে, ঠিক আছে, এবং পুনরায় কি করে নিয়ে গিয়ে তিনি ম্যালকমের কাছে দেন তার শিরটা উপহার হিসাবে, এবং ম্যালকম আবার তোমার স্কটল্যান্ডের রাজা হয়, এবং এখানেই আমাদের গল্প শেষ হয়। তাহলে দেখো এই যে প্রত্যেকটা, দেখো এই গল্প আমরা কি দেখলাম, যে একটা ট্র্যাজেডি গল্প, তাই না, মানে ট্র্যাজেডি কোনগুলোকে, অর্থাৎ যেখানে কোনো আনন্দ নেই, দুঃখ, তাই না, প্রত্যেকটা জায়গাতে দেখো সবাই কিন্তু কেউ না কেউ কাউকে হারালো, ঠিক আছে, এখানে লেডি ম্যাকবেথের মৃত্যু হলো, ডাঙ্কানেরও তিনিও কিন্তু হি ওয়াজ স্ট্যাবড, ঠিক আছে, সেও ছড়াবৃদ্ধি হয়েছিল। এর সাথে সাথে তোমার ম্যাকডাফের ওয়াইফ এবং তার স্ত্রীও মারা গেলেন। এদিকে বাঙ্কও তিনি, তার যে স্কটিশ যে জেনারেল, আনারার জেনারেল ছিল, সেও কিন্তু মারা গেলেন, অর্থাৎ ম্যাকবেথের বন্ধু। এখানে ম্যাকবেথেরও বিহেডেড হলো, শিরচ্ছেদ হলো, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমরা সেই জন্য এটা হচ্ছে একটা যন্ত্রণাদায়ক ট্র্যাজেডি, অর্থাৎ এখানে কোনো এই নাটকের মধ্যে কোনো আনন্দ নেই। এই যে এই নাটকটাকে সাধারণত মানে সেই সময়ের মানে ম্যাক্সিমাম মানে ড্রামাটাইজ করা হতো বিভিন্ন প্লে ইয়েতে, কারণ মানুষকে বোঝানো, ঠিক আছে, যে কিভাবে ক্ষমতার লোভ একটা মানুষকে একটা রক্ত পিপাসু করে তোলে, কিন্তু যখন সে সেটাকে অ্যাচিভ করে কিন্তু সেখানে তার জীবনে কোনো দিন শান্তি, ঠিক আছে, বা প্রশান্তি বলে কোনো জিনিস তার মধ্যে কোনো কিছুই থাকে না। মানে ওই যে ম্যাকবেথের যে নাটকটা আজকাল, মানে এই ম্যাকবেথের যে নাটক, এটা আমাদের
বর্তমান যে সমাজ ব্যবস্থা সেখানেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। এখানেও কিন্তু সমাজের আমরা বিভিন্ন স্তরের লোকরা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য, কায়েমি স্বার্থকে মানে চরিতার্থ করার জন্য কতটা নিচে পৌঁছাতে পারে, ঠিক আছে, যে কোনো কাজ তারা যে কোনো মূল্যে তারা করতে পারে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটাই কিন্তু এই নাটকে বলা আছে, মানে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। সুতরাং আমরা এই নাটকটাকে প্রথমে আমরা, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না নাটকটা বুঝতে।